নমস্কার। ভোকেশনাল এডুকেশনাল ফোরামের পক্ষ থেকে আমি এখনকার ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু বলতে চাইছি। তো প্রথমেই আমাকে যে প্রশ্নটার উত্তর দিতে হয় সেটা হচ্ছে, দীর্ঘদিন ভোকেশনাল এডুকেশন ফোরাম আন্দোলনে নেই কেন? আমি বলছি যে কথাটা সম্পূর্ণ ঠিক নয়। আমরা যতগুলো যৌথ আন্দোলন হয়েছিল, প্রচেষ্টা হয়েছিল, তার সাথে ছিলাম, এবং আমরা কখনো কোনো যৌথ মঞ্চ থেকে ছেড়ে কোনো কারণে বেরিয়ে আসি। এবং খুব দুর্ভাগ্যজনকভাবে হলেও অন্যান্য সংগঠনগুলি যখন ই-লার্নিং নিয়ে একটা যৌথ কাজকর্ম শুরু করে, তারা আমাদের বাদ দিয়ে দেয়। তো আমি এই সব জিনিস নিয়ে খুব একটা চিন্তিত নই। আসল যে জায়গাটা আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে যে বড় আন্দোলন এবং দাবি আদায়ের জন্য বড় আন্দোলন, এইটা করতে গেলে যে শক্তি, যে মানসিক সাহস, এইটা আমাদের কতটা আছে। আমি আমাদের ভেপেন আন্দোলনের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা যখনই কোনো বড় আন্দোলনে গেছি, একাধিক দিন যখনই এগিয়েছে আন্দোলন, আমরা দেখেছি আস্তে আস্তে উপস্থিতির হার, আন্দোলনে অংশগ্রহণকারীদের উপস্থিতির হার নেমে যাচ্ছে। আমার মনে আছে, আমরা যখন 19 দিন অনশন ধর্মঘট করি, এরকম বহু রাত্রি গেছে যখন আমাদের মঞ্চে সব 7 জন আছেন আর আমাদের ঘিরে পুলিশ আছেন 70 জন। এটা কোনো আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে ভালো উদাহরণ নয়। এবং আমি অন্যান্য অর্গানাইজেশনের নেতৃত্বের সাথে আলোচনা করে দেখেছি, তাঁদেরও একই অভিজ্ঞতা। কিন্তু আমরা যদি যৌথ আন্দোলন সত্যিকারের করতে পারতাম, তাহলে এই সব সংগঠনগুলো মিলে কিন্তু 50 জন প্রাত্যহিকভাবে উপস্থিত থাকতে পারতেন এবং আন্দোলন অনেক জোরদার এবং ফলপ্রসূ হতো, যেটা হয়নি। এবং খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমস্ত ভাতৃপ্রতিম সংগঠনগুলি, যারা মাঝে মাঝে যৌথভাবে আন্দোলন করার জন্য চেষ্টাও করেছেন, তারা পরস্পরকে অযথা দোষারোপ করছেন। এগুলো না হলেই বোধহয় ভালো হতো। তো এটা তাদের নিজের দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি নেওয়ার অধিকার তার আছে। কিন্তু আমি মনে করি বৃহত্তর স্বার্থে অনেক সময় আমাদের অনেক কিছু ছেড়ে দিতে হয়। আরও সবচেয়ে বড় যে কথাটা আছে, ভেপ কিন্তু জন্মলগ্নেই আমাদের সম্পাদক মিনহাজুল খায়ের পলাশ বলেছিলেন, ভেপ কিন্তু একটা চিরস্থায়ী সংগঠন নয়। সে তার দাবি দেওয়ার কথা বলবে, তাকে পপুলার করবে, আইনি এবং রাস্তার লড়াই সব কিছুতে সে যাবে। কিন্তু দাবি আদায় বা তার পপুলারিটি বৃদ্ধির সাথে সাথে আমরা আমাদের অর্গানাইজেশন বন্ধ করে দিতে পারি। এটা ইউনিয়ন করার জন্য ইউনিয়ন নয়। এবং আমাদের আরও একটি উদ্দেশ্য আছে, ভোকেশনাল এডুকেশন সত্যিকারের কি দিতে পারে সমাজকে, তার কি গুরুত্ব, এইটা সম্পর্কে কাজ করা। তো দেখুন, আমরা যখন প্রথম 2008-9 সালে স্থায়ী পদে নিয়োগের কথা বলতাম, আমাদের সবাইকে স্থায়ী করতে হবে এই কথা দাবি করতাম, যখন তারপরে আমরা রুল অফ বিজনেস, নতুন যে এটা হলো, তা রুল অফ বিজনেসে বের করতে হবে বললাম, এমনকি পুরোনোটা রুল অফ বিজনেস বের করতে হবে বলতাম, তখন অন্যান্য অর্গানাইজেশনরা হাসাহাসি করতো এবং বলতো যে অবান্তর দাবি এগুলো।
আজ কিন্তু তারা সেটা বলছেন না, আজকে তারা এই দাবিগুলো করছেন। আমরা মনে করি ভেপ তার কাজ করতে পেরেছে, সবাইকে অন্তত এই বিশ্বাসটা দিতে পেরেছে যে না, এটা পাওয়ার যোগ্য আমি, এবং তারা সেটা করছেন, এবং অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে ভালো করছেন। তাদের যোগ্যতা আছে, তাদের লোকবল আছে, আন্দোলন করছে। এবং যখন করতে পারছেন না, যখন এখন কোনো আন্দোলন হচ্ছে না, হতে পারে না, এই অবস্থায় কোনো আন্দোলনে যাওয়া যাচ্ছে না, কিন্তু তারা নিজের অন্তরে এই কথা বিশ্বাস করছেন, এবং সেইটা তাদের নিজেদের কর্মীদের কাছে যখন বলছেন, আমাদের দাবি কিন্তু তার নৈতিক ন্যায্যতার জায়গায় পৌঁছে যাচ্ছে। আমি মনে করি এটাও ভেবের কাজ, এবং এটা সে সফলভাবে করতে পেরেছে। তো আমরা কি তাহলে এই জায়গাটায় থেমে যাব? না, সেটা আমরা ভাবছি না। আমরা চেষ্টা করছি আরও যৌথতা। আমার নামকে জানলো না জানলো তো কিছু আসে যায় না, আমি নেতা হলাম কি না হলাম তো কিছু আসে যায় না। আমরা কি চাইছি সেই কথাটা, সেই আন্দোলনটা হলেই আমরা খুশি, এবং তার সাথে আমরা আছি। এই প্রসঙ্গে আর দ্বিতীয় যে প্রশ্নটা চলে আসে, সেটা আসছে এই মুহূর্তে, সেটা হচ্ছে এনইপি হলে কি হবে। দেখুন, এনইপি হলে কি হবে, দুটো মত শোনা যাচ্ছে। একদল বলছেন এনইপি হলে সব হয়ে যাবে, আমাদের সব কিছু পেয়ে যাবো, আমরা পার্মানেন্ট হয়ে যাবে। আরেকজন বলছে একদম সর্বনাশ হয়ে যাবে, কিচ্ছু হবে না, সব শেষ। আমি মাননীয় সৌমেন তালুকদারকে একটু সেদিন বললাম যে আপনার এই কথাটা আমি পছন্দ করলাম না, যে আপনি বললেন ওটা নীতি নির্ধারকরা করবেন। না, নীতি নির্ধারকদের হাতে সব দায়িত্ব দেওয়া ঠিক নয়। তারা তো করবেনই, কিন্তু আমরা আমাদের দাবিটার কথা কেন বলবো না? আপনারা মনে রাখুন, আমাদের এই নীতি নির্ধারকরা কিন্তু ভোকেশনালকে ওয়ার্ক এডুকেশন করে দিয়েছিলেন। ভোকেশনাল শিক্ষাকে ওয়ার্ক এডুকেশন শিক্ষা করে দিয়েছেন, তারপরে ক্লাস না করলেও হতো, তারপরে কোনো কিছু শিক্ষাও হতো না, খাতা লেখা হতো। আমাদের এই জায়গাটাকে জোর দিতে হবে। নীতি নির্ধারণে আমাদের কথা বলতে হবে, আমাদের কথা শুনবে কি শুনবে না সেটা আমাদের স্ট্রেংথের উপর নির্ভর করে। দ্বিতীয় আর একটা যেটা বলছিলাম, আপনি তো রাজ্য সরকারের রাজনৈতিকভাবে সাপোর্টার এবং তাদের দ্বারা প্রভাবিত সংগঠন। আপনার এই সংগঠন তো এইভাবে এনইপিকে সাপোর্ট দিচ্ছে না, সুতরাং আপনি এত করছেন কেন? আপনি আপনার রাজনৈতিক দাবিগুলো বলুন না কেন? সত্যি কথা বলতে গিয়ে এনইপি নিয়ে কথা বলবেন, সেই 500 পাতার ডকুমেন্ট কার কাছে আছে? কে পড়েছেন বলুন? খুব সাংঘাতিক কথা যে আজকে গোটা শিক্ষা নীতি চালু হয়ে গেল, নীতিটা সাপ্রেসড, কেউ জানেন না, টোটাল খুব অল্প লোক জানেন। তারপরে একটা 60 পাতার নোট দেওয়া হলো, সেই নোট নিয়ে বিতর্ক হলো, তারপরে সেই নোট উইথড্র করে 66 পাতার একটা নোট দেওয়া হলো। এইটাতে নাকি সেই 500 পাতার জিস্ট আছে, সব বোঝা যাচ্ছে না। সেটা আমার দুর্বলতা হতে পারে, আমার না জানা হতে পারে, কিন্তু সব জানা যাচ্ছে না। আমি যত কাগজপত্র পড়ে দেখছি, কেউ খুব ডিটেলসে ঢুকছেন না। তবে দুটো জিনিস কিন্তু খুব ক্লিয়ার। এক, ভোকেশনালের উপর জোর দেওয়া হচ্ছে। ভোকেশনালের উপর জোর দেওয়া হচ্ছে মানে কি, সবাই যারা বলছেন যে পার্মানেন্ট হয়ে যাবেন, তাদের আমি বলি এনইপিতে কোথাও পার্মানেন্ট কথাটি নেই, বলা হয়েছে রেগুলার। আপনি কন্ট্রাকচুয়াল মানে রেগুলার, কিন্তু মানে আপনার স্ট্যাটাসের উন্নতি হচ্ছে না এটা দিয়ে। এনইপি একটা শিক্ষা নীতি, সেই নীতিটা একটা স্কেচ, সেই স্কেচটা কি কতখানি সুন্দর ছবি হয়ে উঠবে সেটা নির্ধারণ করবে তার সাপোর্টিং কাজকর্মগুলো। এনইপিতে এটা বলা আছে, ইউজিসি যেমন এখন ইউনিভার্সিটিগুলোকে টাকা দেয়, সেটা দেওয়া হবে না, তার বদলে লোন দেওয়া হবে, সেই লোন সুদসহ শোধ করতে হবে। কলেজগুলোকে এই টাকা দেওয়া হবে না। তাহলে আপনি বলুন, এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল ছেড়ে দিন, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো চলবে কার টাকায়? কে দেবে এই পয়সাটা? ন্যাচারালি যে কথাটা উঠে আসছে, ছাত্ররা মায়না দেবে, ছাত্ররা মায়না দিয়ে পড়বে।
তাহলে আপনি জেনে রাখুন বেশ কিছু ছাত্র এখানে বাদ চলে গেল। তাহলে এই হায়ার সেকেন্ডারি পাস ছাত্রগুলোর ভবিষ্যৎ কী হবে? তার জন্য ভোকেশনাল। আরও একটা প্রবলেম আছে, কলেজে আপনি কি কি সাবজেক্ট চয়েস করবেন? ধরুন আপনি ফিজিক্স কেমিস্ট্রির সাথে কত্থক নাচও করতে পারেন, আপনার সে রাইট দিচ্ছে এনইপি, কিংবা অঙ্কের সাথে সংস্কৃত করতে পারেন, হবে। কিন্তু এটা পড়ে আপনি চাকরির মার্কেটে কী দাম পাবেন? আপনি 12-এর পর 3 বছর পড়তে পারলেন পয়সা দিয়ে, আপনি একটা ডিপ্লোমা সার্টিফিকেট পাবেন। কেমিস্ট্রিতে ডিপ্লোমা, আপনার কাজ কি হবে? 5,000 টাকা দামের, 5,000 টাকা মাইনার কোনো ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ, আপনি কিন্তু ডিগ্রি কমপ্লিট করতে পারেননি। এটা খুব সুন্দর ভাষায় বলা হচ্ছে মাল্টি এক্সিট অ্যান্ড এন্ট্রি পয়েন্টস। এক্সিট পয়েন্টস তো বুঝলাম, এন্ট্রিটা কী করে হবে? এন্ট্রি করতে গেলেই তো টাকা লাগবে। আর একটা জিনিস হবে খুব সুন্দর, যেহেতু মাল্টিপল এক্সিট অ্যান্ড এন্ট্রি আছে, তাহলে কত ড্রপ আউট হয়ে যাচ্ছে, কত পড়াশোনা ছেড়ে দিচ্ছে, তার হিসাব কিন্তু আর কেউ করতে পারবেন না। আরও কিছু কথা বলা দরকার। যে কোর্সগুলি আসছে আমাদের এখানে, সে কোর্সগুলি কী দেখুন তো, ইন্ডাস্ট্রি রিলেটেড কোর্স। আমাদের এখানে কি যে ইন্ডাস্ট্রিগুলোর কোর্স আছে সেগুলো আছে বা ইমিডিয়েট ভবিষ্যতে হবে, না বন্ধ হচ্ছে? দেখুন, জুট ইন্ডাস্ট্রি নিয়ে কিছু বলা নেই, ও নিয়ে কোনো কোর্স নেই। কেন নেই? জুট তো পলিথিনকে রিপ্লেস করতো, জুটের বস্তা দিয়ে আমি পলিথিনের বস্তাকে রিপ্লেস করার কথা ছিল, অন্তত খাদ্য বস্তার জন্য তো ছিলই। সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে কেন? কমিয়ে আনা হচ্ছে। এগুলো পলিটিক্যাল ব্যাপার, আমি ঢুকতে চাইছি না। কিন্তু আপনি বলুন যে আমার কেন জুট সংক্রান্ত কোর্স নেই ওয়েস্ট বেঙ্গলে? ওয়েস্ট বেঙ্গলে জুট সংক্রান্ত কোর্সটাই তো থাকা উচিত। এখানে জুট ইন্ডাস্ট্রি আছে। আপনি ভারতের মূল শ্রম শক্তি নিয়োজিত আছে চামড়ায়, চামড়া শিল্পে আর বস্ত্র শিল্পে। আমাদের কি আছে কোর্স চামড়া শিল্পের উপরে? একটি কোর্স আছে, ওপেন টাইপ ফুটওয়্যার। এটা আবার চামড়ার খারাপ কোর্সগুলোর একটা, সে ছেড়ে দিন। আছে কটা, কয় জায়গায় পড়ানো হয়? একটি স্কুলে পড়ানো হয়। কিন্তু আমি বলছি ওই একটি স্কুলে খোঁজ নিয়ে দেখুন, ওরা চাকরি দিতে পারে না। আমি জেনে বলছি না, জেনে বলছি না, পারে এটা। বস্ত্রশিল্পের উপর আমাদের কি কোর্স আছে? বস্ত্রশিল্পের উপরে আমাদের টেলারিং করানো হয়। টেলারিংটা কি? একটি মানধাতা আমলের কোর্স মেটেরিয়াল নিয়ে 6 মাস ধরে মেয়েদের যা শেখানো হয়, আধুনিক ইন্ডাস্ট্রিতেও কোনো দাম নেই, কোনো দাম নেই, ওকে নেবেই না। প্রথমত এদের নিতে পারতো সুইং অ্যাসিস্ট্যান্ট হিসাবে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস তৈরির সময় যে সেলাই করবে যে মেশিন, মেয়েগুলি বা ছেলেরাও করে, তো সেইখানটায় প্রথম কাজ হচ্ছে ইলেকট্রিক মোটরে চালিত মেশিন চালাতে হবে। আমাদের কোনো স্কুলেই এটা করানো হয় না। কিন্তু কথা হচ্ছে, আপনারা শুনে খুব আশ্চর্য হবেন, PMKVY এর মতো কোর্স 1 মাস 1.5 মাস শুধু মেশিনে সেলাই শিখিয়ে 5-6 হাজার টাকা চাকরি দেওয়া যায়। বেঙ্গলে দেওয়া যায়, বেঙ্গলের বাইরে তো দেওয়া যায়ই। তাহলে আমাদের কোর্সগুলো এরকম কেন? যা আমাদের লাগবে না তা আছে, আর যা লাগবে তা নেই। এই লিস্ট বিরাট। আপনি ধরুন প্লাস্টিক ইন্ডাস্ট্রির উপর আমাদের কোনো কোর্স নেই। আমাদের কিন্তু হলদিয়া পেট্রোকেমিক্যাল থেকে প্রচুর প্লাস্টিক তৈরি হয়, পিভিসির বুটিগুলো তৈরি হয়, সেগুলো দিয়ে ইন্ডাস্ট্রি তৈরির চেষ্টা চলছে। ওমরপুরে এই চেষ্টাটা খুব ভালোভাবে চেষ্টা চলছে, কিন্তু তার উপর কোনো কোর্স নেই। এটা কি হওয়া উচিত না?
এগুলো কি হওয়া উচিত না? দেখুন আজকে অটো মেশিনে আসছে প্রচণ্ড হারে, এবং কৃত্রিম ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে জায়গাটায় নিয়ে চলে যাচ্ছে, শ্রমের মার্কেট সংকুচিত হচ্ছে ভীষণভাবে। আপনি দেখুন হাওড়া স্টেশন ধোয়া হয় মেশিনে, ওই ম্যানুয়াল ধোয়ার কাজটা আর হচ্ছে না। এখানে অনেক লোক বাদ চলে গেল, শুধু হাওড়া বলে না, সব জায়গায় এটা হবে। ডেভেলপমেন্ট হবেই, ডেভেলপমেন্টকে আটকানো যায় না। কম্পিউটার আসতে দেবো না বলে আপনি আটকে রাখতে পারেন আপনার গায়ের জোর থাকলে, কিন্তু তাতে আপনার সমস্ত সিস্টেমটা ডিজাস্টার হয়। যা এগোবে তাকে এগোতে দিতেই হবে, তার সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। ফ্রান্সে ট্রেন চলছে, ঘোষণা হচ্ছে কলকাতা থেকে, আউটসোর্সিং ছিল, আর হচ্ছে না, সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ওখানে বসেই তৈরি করে নিচ্ছে। লোক নিয়োগ করতে হচ্ছে না, তার জন্য মেশিন নিজেই এটা করে নিচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন জায়গায় যাচ্ছে, আপনি কি কিনবেন মার্কেটে গিয়ে জানে, মল মালিক আপনি 3 বার যাওয়ার পর চতুর্থবার জানে আপনি কি কি কিনবেন। তো এই জায়গায় শ্রমকে সংকুচিত করা হচ্ছে, শ্রমের মার্কেটকে সংকুচিত করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এইগুলো পড়েই যাচ্ছি কেন? তো কি বিদেশে আমাদের ছেলেরা কাজ করতে যাবে, দায়িত্ব নেবে সরকার? বিদেশে ছেলেরা যাবে, তাদের নিরাপত্তার কি হবে? সব জায়গায় তালিবান নেই, সেটা আলাদা কথা, কিন্তু তারও তো বিভিন্ন রকমের সংকট হয়, সেসব সংকট কে দেখবে? আর নাকি তারা এই বাংলাদেশ থেকে যে অভিবাসন করে যাচ্ছে, ছেলেগুলো পালিয়ে চলে যাচ্ছে, সেভাবে যাবে? তার যে ভয়ঙ্করতা, সে আপনি একটু খোঁজ নিলে দেখতে পাবেন কত লোক কীভাবে মারা যায়। তাহলে সিস্টেম না করে আমি এটা করে যাচ্ছি, মানে আমি ছেলেগুলোকে পড়িয়ে যাচ্ছি, তৈরি করে যাচ্ছি, সে আর কিছু জানে না, ওইটাই শিখলো, তারপর দেখলো এখানে কোনো চাকরি নেই, কী করবে? এগুলো একটু ভাবা দরকার নয় কি? খুবই আশ্চর্যজনক, আমাদের মতো দেশে কৃষি সংক্রান্ত জায়গা নিয়ে কিন্তু খুব কিছু এগোচ্ছে, কিন্তু কৃষি এবং ক্ষুদ্র শিল্পই কিন্তু ডেভেলপ করতে পারে। দেখুন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, সুরাতের কাপড়ের উপর নির্ভর করে আমি স্কুলের ড্রেস দেব না, আমার এখানে পাওয়ারলুমে তৈরি হবে। গুড, 100% ঠিক ডিসিশন। আমার কথা হলো, যদি প্রথমে আমার কোয়ালিটি ইনফেরিয়ার হয় তবু ঠিক আছে, কিন্তু এই ইন্ডাস্ট্রিকে আমি তৈরি করতে পারি, এবং সেটা আমাকে করতে হবে। কেন আমার সিল্ক নিয়ে কেন কিছু নেই? কেন সেরিকালচার নিয়ে নেই? তাই দেখুন এত বড় মহামারীটা চলে যাচ্ছে, ইঞ্জেকশন দেওয়ার লোক ছিল না, ভোকেশনাল থেকে হেলথ কেয়ারে প্রচুর ছেলে পাশ করেছে, ছেলে মেয়ে, কেন তাদের দিয়ে এই কাজটা করানো হলো না? নাকি এদের বিশ্বাসই নেই যে ভোকেশনালে আমরা কিছু পড়িয়েছি যাতে ছেলেরা এটা পারে করতে? নিজের কাউন্সিল যদি নিজেকে বিশ্বাস করতে না পারে, কাউন্সিল যদি তার নিজের কাজের উপর আস্থা না রাখতে পারে, তাহলে তো খুব মুশকিল। মানে ভোকেশনাল সম্পর্কে একটা দিশা থাকা দরকার আমাদের সবারই। আমরা যখন প্রথম সংগঠন করি, খুব দুর্ভাগ্য, আজকে এই যেটা বলছিলাম কেন আন্দোলনগুলো হচ্ছে না, তার একটা অন্যতম কারণ, যেমন ধরুন আমাদের যিনি সম্পাদক, প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মিনহাজুল খায়ের পলাশ, সিরিয়াসলি অসুস্থ। মানে অসুস্থ মানে আমি অনেক সময় এই আতঙ্কে, অনেক সময় আমি এই আতঙ্ক ছিলাম যে হয়তো ওর বাড়ি থেকে খারাপ খবর আসবে। ঠিক আছে, এখন শরীর চলছে তার, ঠিক আছে, কিন্তু শরীর ভালো আছে এটা আমি মনে করি, সুস্থ নন তিনি। এরকম আরও অনেকে বেরিয়ে গেছেন আমাদের জায়গা থেকে চাকরি পেয়ে পেয়ে, আমার সংগঠন থেকেই অনেকে গেছেন আমি জানি। কাঞ্চন গেছেন, কাঞ্চন সরকার একদম শেষকালে, এই অল্প দিন আগে চলে গেলেন কুন্তল কুণ্ডু। আপনি কুন্তল কুণ্ডুর কথা যদি জিজ্ঞেস করেন, শুধু আমার সংগঠন না, সব সংগঠনকে জিজ্ঞেস করে দেখবেন ছেলেটা কিন্তু ভোকেশনালের জন্য খাটতো।
নেই তারা। সুতরাং আমরা ক্রমাগত ভোকেশনাল শিক্ষকরা দরিদ্র হয়ে যাচ্ছে। এইসব ছেলেরা বেরিয়ে যাচ্ছে মানে আমরা দরিদ্র হয়ে যাচ্ছি। নতুন রক্ত ঢুকছে না, আন্দোলন এগোতে পারছে না, নিয়োগ বন্ধ। তাহলে আমাদের আসার জায়গা কোথায় ভোকেশনাল? যে কথাটা বলছিলাম যে আপনি কেন করলেন না ওই ইঞ্জেকশন দেওয়ার লোকগুলো আমাদের থেকে কেন নিলেন না? দেখুন, এই যে আর্থিক মন্দা চলছে, প্রচণ্ড সংকট চলছে, আমাদের মাশরুম কাল্টিভেশনের কোর্স আছে। আমরা কেন ঘরে পাড়ায় চারজন পাঁচজনকে এটা শিখিয়ে এইটা দিয়ে তাদের অন্তত নিজের খাওয়ার জন্য অল্প মাশরুম তৈরি করে এই সংকটকালে উপকৃত হতে পারতো, দু জায়গায় বেচতে পারলে আরও উপকৃত হতে পারতো। এই চেষ্টাটা কেন করলাম? কেন আমাদের মাথাতে আসলো না? কেন আমরা বায়োফ্লক করিয়ে মাছের চাষ করাতে পারলাম না? কারণ আমরা এটা ভাবি না, আমাদের দিশার মধ্যেই এটা নেই। এবং আপনাকে বলি, আমরা কিন্তু বারবার এই কথাটা বলেছি। এবং আমাদের যৌথ আন্দোলনের সময় আমরা যখন আমাদের নতুন চেয়ারম্যানের সাথে দেখা করি, উনি বলছেন যে আপনি প্রথমে কেন আপনারা এসব স্কুল না করে এইসব সময় নষ্ট করে এসছেন? বললাম যে আপনারা যা করেন তাতে আমরা আসতে বাধ্য হই। তারপরে উনি বললেন যে ঠিক আছে, আপনারা ভোকেশনাল কী কী করা উচিত একটা দিন তো লিখিত। আমি দিয়েছিলাম, তাতেই কথাটা আমরা লিখেছিলাম। দেখুন, যখন কিছু হচ্ছে না তখন আমরা ঠিক করি যে আমরা নিজেরা এটা করে দেখাবো। এবং আমি পার্সোনালি এটা দায়িত্বপ্রাপ্ত হই অর্গানাইজেশন থেকে। আমার ছাত্র, তাকে নিয়ে এইটা নিয়ে লড়াই শুরু করি। আর 6 বছর পর তার বিজনেসের ভলিউম 2 কোটি টার্নওভার। শুধু তাই নয়, আমার দপ্তর তাকে বেস্ট জব ক্রিয়েটার অ্যাওয়ার্ড দিয়েছে। আমরা এই ট্রেনিংগুলো দেওয়া মেয়েগুলোকে নিয়ে বা ছেলেগুলোকে নিয়ে কেন এমএসএমই গড়ে তুলতে পারবো না? আমি আপনাকে বলছি, যদি ধরুন আমরা এমএসএমই গড়ে তুলি, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এমএসএমই ইউনিটগুলোকে তিনি পোশাকের কাজ দেবেন স্কুলের। তো বলছি, একটা ব্লকে একটা যদি আমি এইটা গড়ে তুলতে পারি, এইটা দিয়ে সে দাঁড়িয়ে থাকবে না, শুধু হাঁটতে শুরু করবে। এবং তারপরে তাকে আস্তে আস্তে রেডিমেডে ঢুকিয়ে দেওয়া যাবে, যেটা আমরা করে দেখেছি হয়। এবং তার সাথে আরও সুযোগ। এবং আমাদের তো উনি আরও সুযোগ করে দিচ্ছেন, যখন পাওয়ার লুমগুলো বসানো যায়, আমাদের স্টুডেন্টদের তো এই জিনিসটা শেখানো যায়। খুব মজার কথা আছে জানেন তো, চীনে এই শিক্ষার সিস্টেমের সাথে কি করে জানেন? গভর্নমেন্টের স্বতন্ত্র R&D আছে, তারা রেগুলার রিসার্চ করে যাচ্ছে মানুষের চাহিদা সম্পর্কে। নতুন খেলনা বের করবে, ওরা বের করে ভোকেশনাল ছাত্রদের ডেকে বুঝিয়ে শিখিয়ে হাতে মেটেরিয়াল ধরিয়ে দেয়, মাল তৈরি করে ওরা এনে দেয়। এবার সেই ছাত্রও বসে থাকছে না, সেই সিস্টেমও বসে থাকছে না, তারা তারপরের জন্য আবার রিসার্চ করছে এবং সেই রিসার্চ করার পরে এদের আবার ডেকে এনে সেই ট্রেনিং দিয়ে দিচ্ছে। দেখবেন বহু জিনিস অত্যন্ত দ্রুত বাড়ে। জল ভরা বল চীন থেকে এসেছিল, কোটি কোটি টাকার ব্যবসা করেছে ওরা, কিন্তু ওটা আর করে না। R&D নতুন জিনিস করে দিচ্ছে, ওরা নতুন জিনিস করছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু মঞ্জুষার মাধ্যমে এইসব জিনিস বিক্রি করছেন। তো আমরা কেন এই জিনিসটা করব না? আমাদের মুখ্যমন্ত্রী এটা চাইছেন, বলছেন, স্বনির্ভর হতে বলছেন, দাঁড় করানোর চেষ্টা করছেন, এবং তাতে তিনি এই রিস্ক পর্যন্ত নিচ্ছেন যে আমার জিনিস খারাপ হলে হোক, তবু আমরাই করব। আমরা কিছু করছি না, অথচ আমরা হচ্ছে ভোকেশনাল, মানে উৎপাদন করার দায়িত্বপ্রাপ্ত ছেলেদের তৈরি করি। আমার মনে হয় ভোকেশনাল নিয়ে আমাদের সবাইকে আরও অনেক কিছু ভাবা দরকার। ভেবে
এবং আমি সমস্ত সংগঠনগুলোকে আবেদন করছি, আমরা তো আসলে পারি যৌথভাবে ভাবনা চিন্তা করি, যৌথভাবে কাজ যদি নাই পারি এখন যৌথভাবে বা ভাবি, ভেবে কিছু একটা ডিসিশনে আসি, একটু চেষ্টা করি। আমি সমস্ত সংগঠনকে এই আহ্বান জানাচ্ছি। পরস্পর কাদা ছোড়াছুড়ি করে না কিছু লাভ হয় না। কি হয় জানেন, আমাদের ছেলেদের মাঝে মাঝে বলা হতো না যে কোর্স তৈরি করুন, আমরা কোর্স মেটেরিয়াল। আরে বাপরে বাপ, কোর্স তৈরি হয় কোথায় জানেন? তার ন্যাশনাল কমিটি আছে, ইন্ডাস্ট্রিতে কি প্রয়োজন সেই অনুযায়ী কোর্স তৈরি হয়। আমরা এটা কোনোদিন করিনি, আমাদের সংগঠন কোর্স তৈরি করতে বললে করিনি। কেন করিনি? কেন করবো? ওটা কোনো দাম নেই তো, ওটা হচ্ছে ছেলে ভোলানো। আপনাকে এই কথা বলে দিল, বানাও তুমি কোর্স, আপনি খাটতে থাকলেন। আমাদের কিছু লোক খুব সিরিয়াস আছে, তারা খেটে খুব করে এবং সেটা খুব খারাপ করে তাও নয়, কিন্তু এটা হবে না, এটাতে হবে না এটাতে। এবং জেনে রাখুন, এই এনএসকিউএফের যে কোর্স, এর অ্যাফিলিয়েশন হবে ইন্টারন্যাশনালি। ফ্রান্সে তার হেড অফিস আছে, রেজিস্ট্রেশন হবে পাশ করা ছাত্রদের। সুতরাং আপনি ভাববেন না ব্যাপারটা অত সোজা। কিন্তু আমাদের আধিকারিকরা এইটা বলে অনেক ছেলেকে বহুদিন ঘুরিয়ে নিয়েছে, আসল দাবিতে আর পৌঁছাতে পারেনি। তাই আমি বলছি যে আসুন না সবাই আমরা আমাদের সমস্যাগুলো নিয়েই ভাবি। সরকারের দায়িত্ব সরকার পালন করবেন, কে দু জায়গায় করছে সরকার দেখবেন, সেটা আমাদের, আমরা কেন ওই নিয়ে করতে যাবো? ওটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কোর্স মেটেরিয়াল তৈরি ওনারা করবেন, আমাদের কাছে যদি কোনো মতামত চান দিতে পারি, কিন্তু আমাদের তৈরির দায়িত্ব তো নিতে পারি না। যাকে আজকে আলোচনা দীর্ঘায়িত না করে আমি শুধু সবাইকে অনুরোধ করব, আসুন চেষ্টা করি আমরা সবাই মিলে একত্রিত হওয়ার, ভাবার। আন্দোলনে যেতে না পারলেও অন্তত কী আন্দোলন হতে পারে, কি হওয়া উচিত, আমাদের সত্যিকারের অবস্থান কি, এই সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করে আমরা নিজেদের কাছে ক্লিয়ার হই। নমস্কার, পরে আরেকবার।